হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে বলবো পাহাড়ি বিদ্যালয়ের পার্ট 2। দরজা যখন নিরেট ইটের দেয়ালে পরিণত হলো আর তেলের ল্যাম্প নিভে গেল, রিয়াদ, ফাহিম ও তানিশার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। পায়ের নিচের মেঝে যেন কাদায় পরিণত হলো। তারা তলানির দিকে ডুবে যেতে লাগলেন। শেষ মুহূর্তে তানিশার হাতের মুঠোল আটকে থাকা ফোনের টর্চটা আচমকা জ্বলে উঠল। ওই আলোয় তারা দেখতে পেল বৃদ্ধ অরবিন্দ চক্রবর্তী দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা আর আনের মতো নেই। মুখমণ্ডল ভেঙে যাওয়া পুতুলের মতো ফাঁকা, চোখের জায়গায় গভীর অন্ধকার। আর তার পেছনে কুড়ে ঘরের আসল রূপ ধরা পড়ল। সেটা কোনো কুড়ে ঘর নয়, বরং স্কুলেরই ভূগর্ভস্থ সেলারের প্রবেশদ্বার। চারপাশের দেয়ালে শিকল, মরচে ধরা আর পুরনো রক্তের দাগ। পাঠ শুরু হোক। প্রধান শিক্ষকের কণ্ঠস্বর এবার কর্কশ, ভয়ঙ্কর। ডুবে যাওয়ার অনুভূতি থেমে গেল। তারা পড়ল ঠান্ডা স্যাঁতস্যাঁতে পাথরের মেঝেতে। টর্চের আলোয় দেখল তারা একটা গোলাকার কক্ষে আছেন, যার মাঝখানে একটা কালো পাথরের বেদি। চারদিকের দেয়ালে সারিবদ্ধভাবে অসংখ্য নাম খোদাই করা। সাম্প্রতিক নামগুলোর মধ্যে তারা নিজেদের নামও দেখতে পেল। রিয়াদ, ফাহিম, তানিশা, সবে সবে খোদাই হওয়া। পাথরের গুঁড়ো এখনও ঝরে পড়ছে। তানিশা কাঁদতে শুরু করল, কিন্তু শব্দটা যেন শুষে নিচ্ছিল পুরনো পাথরগুলো। ফাহিম পাথর খুঁড়ে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু নখ ভেঙে রক্ত বেরোল। রিয়াদ হতাশ হয়ে বসে পড়ল। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। হঠাৎ একটা আলাদা শব্দ শোনা গেল, টিপ টিপ শব্দ, যেন পানি পড়ছে। তারা টর্চ ফিরিয়ে দেখল কক্ষের এক কোণে একটা ফাটল দিয়ে পানি চুইয়ে পড়ছে। পানি? তার মানে বাইরের দিকে যাওয়ার একটা পথ আছে। পানির দিকে এগোতে গিয়ে তারা আবিষ্কার করল একটা ফাটল থেকে পানি আসছে, আর ফাটলটা আসলে একটা সরু পথের মুখ। পথটা এতই সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে যেতে হবে। পিছন থেকে প্রধান শিক্ষকের কণ্ঠস্বর ভেসে এলো, যারা ক্লাস ফাঁকি দিতে চায় তাদের জন্যে শাস্তি কঠিনতর হবে। তারা ভয় পেয়ে পথে ঢুকে পড়ল। পিছনে পাথরের বেদি থেকে নিঃশ্বাসের মতো গরম হাওয়া বের হচ্ছিল, যেন স্কুলটাই তাদের গিলে ফেলতে চাইছে। হামাগুড়ি দিয়ে যাওয়া পথটা ক্রমেই উঁচু হতে লাগল। পানি এবার শুধু চুইয়ে নয়, বয়ে পড়ছে। তারা বুঝতে পারল এটা কোনো নালা বা ড্রেনেজ সিস্টেম। হয়তো ওপরের বৃষ্টির পানি জমাচ্ছে। প্রায় ২০ মিনিট হামাগুড়ি দেওয়ার পর তারা একটা জায়গায় পৌঁছালো যেখানে শিকড় ঝুলছে, বটগাছের শিকড়। তারা স্কুলের চত্বরের বটগাছের নিচেই ফিরে এসছে। তারা শিকড় গায়ে উপরে উঠতে লাগল। উপরে উঠে তারা দেখল তারা আছে স্কুলের পেছনের বটগাছের নিচে, যার শিকড়গুলো দেখতে হাতের মতো। কিন্তু কাছেই তারা আরেকটা জিনিস দেখতে পেল, একটা ভাঙা, শ্যাওলা পড়া সমাধি ফলক। অস্পষ্ট অক্ষরে লেখা, হরিনারায়ণ, বিশ্বস্ত সেবক, ১৯৬৫। আর তারই পাশে দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট ছায়া, খাটো, বাঁকা। সে মুখ তুলে তাকালো। মুখমণ্ডল নেই, শুধু গভীর শূন্যতা। ফাহিম চিৎকার করে উঠল, ওই যে লোকটা! সেই ছায়া হঠাৎ হাত বাড়ালো। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আরও শিকড়, জীবন্ত সাপের মতো তাদের দিকে এগিয়ে এলো। তারা দৌড় দিল স্কুল ভবনের দিকে। এখন তাদের সামনে দুটো পথ, হয় ভবনের ভেতরে ঢোকা, যেখানে অপেক্ষা করছে প্রধান শিক্ষক, অথবা বাইরে অন্ধকারে অজানা পাহাড়ে হারিয়ে যাওয়া। রিয়াদ বলল, ভবনে ঢুকলে আর ফিরে আসতে পারবো না, বাইরে যাই। তারা স্কুলের পেছনের বেড়া টপকানোর চেষ্টা করল, কিন্তু ছায়া কি এখন বটগাছের সাথে মিশে গেছে। গাছের ডালগুলো সক্রিয় হয়ে উঠল, তাদের দিকে বাড়তে লাগল। তারা দ্রুত বেড়া টপকাতে গিয়ে দেখল ওপারে খাড়া পাহাড়ের ঢাল, নিচে অন্ধকার খাদ। এদিকে তানিশা ইশারা করল স্কুলের পাশের একটা ছোট্ট শেডের দিকে। সেটা সম্ভবত আগে জিনিসপত্র রাখার ঘর ছিল। তারা দৌড়ে সেই শেডে ঢুকল। ভেতরে অন্ধকার, ধুলো আর পুরনো ফার্নিচারের গন্ধ। তারা নিঃশ্বাস আটকে রেখে শুনল বাইরে ডালপালার শব্দ আর হরিনারায়ণের করুণ একটা গুঞ্জন, কেউ বেরোতে পারবে না, কেউ না। টর্চের আলো ফেলে তারা শেডটা দেখল। এখানে পরিত্যক্ত স্কুল ডেস্ক, ভাঙা চেয়ার আর একটা পুরনো ট্রাঙ্কটা তালাবদ্ধ ছিল না। রিয়াদ সেটা খুলল। ভেতরে ছিল পুরনো কাগজপত্র, নথি আর একটা কালো কভারের ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, অরবিন্দ চক্রবর্তী, প্রধান শিক্ষক। রিয়াদ তাড়াহুড়ো করে পাতা উল্টাতে লাগল।
প্রথম দিকের পাতাগুলো স্বাভাবিক, স্কুলের হিসাব, ছাত্রদের নাম, কিন্তু একটি পাতায় এসে সব বদলে গেল। লাল কালিতে লেখা, অগোছালো হাতের লেখায়, আজ সৈন্যরা এসেছে, সুব্রত, ও আমার সুব্রত চোখের সামনে গুলি করল, তার রক্তে ভিজে গেল আমার জামা, আমি কিছুই করতে পারলাম না। ছাত্ররা কাঁদছে, আমি বললাম সাহস রাখো, কিন্তু আমার নিজেরই সাহস নেই, এই পাপ আমার আমার। তারপর ১৯৭৮ সালের শেষ এন্ট্রিটি সবচাইতে ভয়াবহ, লেখা যেন পাগলাটে, টলটলে। আজ শেষ করব, সবাইকে জড়ো করেছি, বিশেষ পাঠ, তারা বুঝবে না, কিন্তু এটাই একমাত্র পথ, আমরা সবাই একসাথে থাকব চিরকাল। হরিনারায়ণ সাহায্য করবে, সে রাজি হয়েছে, কবর দিয়েছি, সে এখন এই জমির অংশ, সে কাউকে যেতে দেবে না। আর আমি থাকব তাদের শিক্ষক, চিরকালের শিক্ষক। শেষ পাতায় লেখা, মুক্তি নেই, আছে শুধু অন্তর্ভুক্তি, তোমাদের ভয় আমাদের বেঁচে থাকার মাধ্যম, তোমাদের শ্বাস আমাদের বাতাস। হঠাৎ চারিদিকে শুরু হলো সিনেমার মতো। তারা দেখল এক ছাত্রকে ঘরের কোনায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, তার মুখের সামনে রাইফেলের নল, ছেলে কি কাঁপছে, চোখ বন্ধ করে প্রার্থনা করছে। একজন শিক্ষিকা, যাকে জোর করে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তাকে বলা হচ্ছে শিক্ষা দিতে, কিন্তু যখনই ভয়ে একটু ভুল করে ফেলে, সৈনিকরা পিছন থেকে একটি চাবুক দিয়ে আঘাত করে। তারা দেখে ছোট ছোট শিশুরা একসাথে বসে আছে, সবাই কাঁদছে, কিন্তু কোনো শব্দ করছে না, কারণ কেউ শব্দ করলে সবাইকে শাস্তি দেওয়ার হুমকি। দেখছ, অরবিন্দ চক্রবর্তীর কণ্ঠ ভেসে এলো। ওদের আসল অস্ত্র আমাদের ভয়। ওরা জানে শারীরিক নির্যাতন সাময়িক, কিন্তু মানসিক ভয় চিরস্থায়ী হতে পারে। অরবিন্দ চক্রবর্তী সমস্ত শিক্ষার্থী ও শিক্ষককে জড়ো করেছেন। তিনি বলছেন, আমি তোমাদের আর ভয় থাকতে দেব না। তারপর দৃশ্যটি ঝাপসা হয়ে গেল। একটি নতুন দৃশ্য ফুটে উঠল। চক্রবর্তী ও হরিনারায়ণ গোপনে পরিকল্পনা করছেন। ওরা আমাদের মেরে ফেলবে না, চক্রবর্তী বলছেন, ওরা আমাদের ভয়ে পঙ্গু বানিয়ে রাখবে। প্রতিদিন নতুন নতুন নির্যাতন। হরিনারায়ণ জিজ্ঞেস করলেন, তাহলে উপায়? একটাই উপায় আছে, যদি মৃত্যু নিশ্চিত হয় তাহলে আমরা নিজেরাই মৃত্যুকে বেছে নেব, কিন্তু এমনভাবে যেন ভয়ে নয়, সাহসে। হরিনারায়ণ ভয়ে বললেন, কিন্তু শিশুরা, তারা কি পারবে? তাদের সাহস দেখাতে হবে, তাদের বুঝতে হবে এখান থেকে মুক্তির একটাই পথ আছে, ভয়কে জয় করা। তার পরের দৃশ্যটি সবচেয়ে মর্মান্তিক। চক্রবর্তী সমস্ত বন্দীদের জড়ো করেছেন। তিনি বলছেন, শোনো সবাই, আজ রাতে আমরা চিরতরে ঘুমিয়ে পড়ব, কিন্তু এটা কোনো আত্মহত্যা নয়, এটা আমাদের চূড়ান্ত প্রতিরোধ। ওরা আমাদের ভয় দেখাতে চায়, আমরা দেখাবো আমরা ভয় পাই না, এমনকি মৃত্যুকেও না। একজন কিশোর বলল, স্যার আমার ভয় করছে। ভয় পাবে, ভয় স্বাভাবিক, কিন্তু ভয়কে স্বীকার করলেই সে দুর্বল হয়ে যায়। আজ রাতে যখন আমরা চিরনিদ্রায় যাব, তখন প্রত্যেকে বলবে, আমি ভয় পাই না। দৃশ্যটি আবার বদলালো। সবাই একসাথে কিছু পান করছেন। চক্রবর্তীর শেষ কথাগুলো, যখন আমরা ঘুমিয়ে পড়ব, আমাদের আত্মারা এই স্থানেই থেকে যাবে। আমরা অপেক্ষা করব এমন কারোর জন্য, যারা সাহস দেখাবে, যারা ভয়কে জয় করতে পারবে, তবেই আমরা চিরতরে মুক্তি পাব। দৃশ্যটি মিলিয়ে গেল। এবার রিয়াদ, ফাহিম ও তানিশার নিজেদের প্রতিচ্ছবি দেখালো, তাদের ভয়ার্ত মুখ। তানিশা কাঁদতে শুরু করল। এরকম নৃশংসতা? রিয়াদের মাথায় একটা কথা খেলল, ওই শেষ কথা, যারা সাহস দেখাবে তবেই আমরা মুক্তি পাব। ফাহিম বলল, মানে? রিয়াদ দৃঢ় কণ্ঠে বলল, ওরা আমাদের পরীক্ষা করছে, ভয় দেখাচ্ছে, যেন আমরা ভয় পাই, কারণ ভয় পেলেই আমরা এখানে আটকা পড়ে যাব ওদের মতোই। পাশের আয়না থেকে হাত বেরিয়ে তাদের দিকে বাড়ালো। অস্পষ্ট ঠান্ডা স্পর্শ। তানিশা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু রিয়াদ তাকে থামালো। না, রিয়াদ বলল, আমরা ভয় পাব না। আয়না থেকে বেরোনো হাতগুলো থেমে গেল। কি বললে? হঠাৎ প্রধান শিক্ষকের কণ্ঠ। আমরা বলছি আমরা ভয় পাই না, রিয়াদ দৃঢ়ভাবে বলল। ফাহিম ও তানিশা তার পাশে দাঁড়ালো। আয়না ফেটে যেতে শুরু করল। ভাঙা কাচের ভেতর থেকে দেখা যেতে লাগলো অন্য দৃশ্য, সেই প্রকৃত ১৯৭৮ সালের রাত। অরবিন্দ চক্রবর্তী বলছেন, এখন সবাই একসাথে বলো, আমরা ভয় পাই না, আমরা মুক্ত হতে চাই।
সমস্ত শিক্ষার্থী ও শিক্ষক হাত ধরে চোখ বন্ধ করে বললেন, আমরা ভয় পাই না। তারপর সবাই শুয়ে পড়লেন, শান্ত মুখ, চোখে কোনো ভয় নেই। প্রধান শিক্ষকের কণ্ঠ ভেসে এলো, ভালো, খুব ভালো। তোমরা প্রথম দল যারা আমাদের গল্প বুঝতে পেরেছ এবং ভয়কে জয় করার চেষ্টা করছ। দেয়ালের আয়না সম্পূর্ণভাবে ভেঙে গেল। ভেতরে দেখা গেল আসল কক্ষ, একটি সাধারণ বেসমেন্ট রুম, যেখানে একটি ব্ল্যাকবোর্ড আর কিছু চেয়ার। বেসমেন্টের মেঝেতে একটি দাগ, ঠিক যেখানে 1978 সালের সেই রাতে সবাই শুয়ে পড়েছিলেন। রিয়াদ বলল, আপনারা মুক্তি চান। বাতাসে মৃদু একটি কণ্ঠস্বর ভেসে এলো, অনেক মানুষের সম্মিলিত স্বর। হ্যাঁ, বহু বছর অপেক্ষা করেছি। অনেক ভীতু মানুষ এসেছে, সবাই ভয়ে আত্মসমর্পণ করেছে। তাদের ভয় আমাদের আটকে রেখেছে। ফাহিম প্রশ্ন করল, কিন্তু কেন কেন অপেক্ষা করছেন? কারণ আমরা শপথ করেছিলাম, শেষ মুহূর্তে যেভাবে সাহস দেখিয়েছিলাম সেটা যেন বৃথা না যায়। আমরা চেয়েছি কেউ আমাদের গল্প জানুক, বুঝুক যে ভয় নয়, সাহসী মুক্তি আনে। তানিশা এগিয়ে গেল, আমরা বুঝেছি, এখন কি করতে হবে? তোমাদের যা করতে হবে শুধু বলো, আমরা ছোট ছোট শিক্ষার্থীদের সাহস দেখেছি, এরপর তোমাদের মুক্তি। ভেতরে অন্ধকার, ধুলো আর পুরনো ফার্নিচারের গন্ধ। তারা নিঃশ্বাস আটকে রেখে শুনল বাইরে ডালপালার শব্দ আর হরিনারায়ণের করুণ একটা গুঞ্জন। কেউ বেরোতে পারবে না, কেউ না। টর্চের আলো ফেলে তারা শেডটা দেখল। এখানে পরিত্যক্ত স্কুল ডেস্ক, ভাঙা চেয়ার আর একটা পুরনো ট্রাঙ্ক। ট্রাঙ্কটা তালাবদ্ধ ছিল না। রিয়াদ সেটা খুলল। ভেতরে ছিল পুরনো কাগজপত্র, নথি আর একটা কালো কভারের ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা অরবিন্দ চক্রবর্তী, প্রধান শিক্ষক। রিয়াদ তাড়াহুড়ো করে পাতা উল্টাতে লাগল। প্রথম দিকের পাতাগুলো স্বাভাবিক, স্কুলের হিসাব, ছাত্রদের নাম, কিন্তু একটি পাতায় এসে সব বদলে গেল। লাল কালিতে লেখা, অগোছালো হাতের লেখায়, আজ সৈন্যরা এসেছে, সুব্রত, ও আমার সুব্রত চোখের সামনে গুলি করল, তার রক্তে ভিজে গেল আমার জামা, আমি কিছুই করতে পারলাম না। ছাত্ররা কাঁদছে, আমি বললাম সাহস রাখো, কিন্তু আমার নিজেরই সাহস নেই, এই পাপ আমার আমার। তারপর 1978 সালের শেষ এন্ট্রিটি সবচাইতে ভয়াবহ, লেখা যেন পাগলাটে, টলটলে। আজ শেষ করব, সবাইকে জড়ো করেছি, বিশেষ পাঠ, তারা বুঝবে না, কিন্তু এটাই একমাত্র পথ। আমরা সবাই একসাথে থাকব চিরকাল। হরিনারায়ণ সাহায্য করবে, সে রাজি হয়েছে। কবর দিয়েছি, সে এখন এই জমির অংশ, সে কাউকে যেতে দেবে না। আর আমি থাকব তাদের শিক্ষক, চিরকালের শিক্ষক। শেষ পাতায় লেখা, মুক্তি নেই, আছে শুধু অন্তর্ভুক্তি। তোমাদের ভয় আমাদের বেঁচে থাকার মাধ্যম, তোমাদের শ্বাস আমাদের বাতাস।